আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আর এক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, দেশের সাম্প্রতিক একটু পরিস্থিতি নিয়ে কেন জানি একটু এলোমেলো। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে জরুরি অবস্থা জারির যে বিষয়টা, এটা হলো একেবারেই গুজব, এর কোনো ভিত্তি নেই। কিন্তু দেশের বাইরে থেকে আবার কেউ কেউ বলছেন যে জরুরি অবস্থা একটা জারি, একটা বিভিন্ন ডকুমেন্টও তারা শো করছেন। এই যে পরিস্থিতিটা এরকম, কেন এরকম, মানে আমরা সেনাবাহিনী, ডক্টর ইউনূস এগুলিকে মুখোমুখি করাচ্ছি কেন, যেখানে সামনে একটা নির্বাচন? ধন্যবাদ আপনাকে। যারা ডকুমেন্ট দেখাচ্ছে, আপনি বললেন যে ইমার্জেন্সি হচ্ছে কিংবা হবে এরকম একটা ব্যাপার। রাস্তায় বের হইলে যদি আবহাওয়া ঠান্ডা থাকে, এটা কি বলা লাগবে না যে আবহাওয়া ঠান্ডা না গরম? তো ইমার্জেন্সি হইলে তো আমরা দেখবোই যে ইমার্জেন্সি হয়ে গেছে। তো আপনি ডকুমেন্ট দেখাইলি কি? আপনি ডকুমেন্ট দেখাচ্ছেন, ইমার্জেন্সি দেখতেছি না, তাহলে তো হইলো না। হম হম। সুতরাং এই প্রশ্ন, এই আলোচনাটা আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। কিন্তু আপনি যে কথাটা নিয়ে আসলেন যে সাম্প্রতিক সময় একটা বিষয় দেখা যাচ্ছে যে সেনাপ্রধান বা ইউনূস সাহেব, হম হম। পাশাপাশি আপনার যে বৈষম্য ছাত্র বিরোধী যে তারা এখন নাই, বাট তাদের আদি পরিচয় তো তাই যে তারা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ইত্যাদি ইত্যাদি। হম তো সেই বিষয়গুলো যদি আপনি নিয়ে আসেন, তাইলে যে খুব ভালো পরিস্থিতি বিরাজ করতেছে সেটা মনে হয় না। হম। পাশাপাশি আমরা দেখছি বাংলাদেশের অতীত ইতিহাস যদি আপনি দেখেন, একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এই যে সম্প্রতিকালে একটা কথা উঠছে, দুইটা বিষয় কিন্তু খুব মারাত্মক রূপ ধারণ করছে। একটা হলো আসিফ মাহমুদ একটা বক্তব্য রাখছে। জি। সে বলছে যে সেনা প্রধান তাকে বলছে একটা পর্যায়ে যে ইউনূস সাহেবকে সরকার প্রধান করতে রাজি হননি, প্রধান উপদেষ্টা বানাতে চাননি, এবং তাদের দাবির মুখে শেষ পর্যন্ত বলছে বুকে পাথর বেঁধে মেনে নিছে। হম এই হম। কথাটাও অনেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলে এগুলা সঠিক না। আবার হাসনাত আব্দুল্লাহ যে বিষয়টা নিয়ে আসছে, সেটাও বলতেছে, কেউ বলতেছে গুজব, কেউ বলতেছে যে এটা সত্য নয়। এবং সেনা সদর থেকে নেত্র নিউজকে বলছে, কি বলছে যে হম হম। হম হাস্যকর, হাস্যকর। কিন্তু আমার হম। 53 বছরের বাংলাদেশ, তাতে যদি আমি এরশাদ পিরিয়ড থেকে ধরি, আমি হম হম। মোটামুটি বাংলাদেশটাকে বুঝি। এবং আমি বাংলাদেশের সেই এরশাদের 82 সাল থেকে শুরু করলে অদ্যাবধি, কিংবা তার একটু পিছনে যদি যাই, জিয়াউর রহমান সাহেবের সামরিক শাসন থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশে আমি কাউকে দেখিনি যে সেনা প্রধান, সার্ভিং সেনা প্রধানের নামে এভাবে কথা কেউ বলতে পারে। আমি দেখি নাই। এবং বললে যে আস্ত থাকবে না, সেটাও কারণ। তা সত্ত্বেও সবকিছু জেনে শুনে তারা এটা বলতেছে। এটা কি নিছক গুজব, নিছক হাস্যকর কথা? আচ্ছা, আবার ডেসপারেটলি কেউ কেউ বলছেন, কেউ বলছেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবেন। সেটা আমি আমলে নিচ্ছি না। কিন্তু এই দুইটা ব্যক্তির কথা আমি যদি নেই, আমি এখন গত 7 মাস যাবত আমি চিন্তা করছিলাম এবং বলছিলাম আপনার চ্যানেলেও যে ফিরোজ ভাই, আইন হম হম। শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, এবং ইউনূস সরকারকে নন কোঅপারেট করতেছে সবাই। খুঁজে পাচ্ছিলাম না কারণটা কি। কিন্তু আসিফ মাহমুদ এই বক্তব্য দেওয়ার পর আমি কারণটা খুঁজে পেয়েছি। কারণ আপনি যখন বুকে পাথর বেঁধে কাউকে মেনে নিবেন, তার মানে ইনফ্যাক্ট আপনি মেনে নেননি। আপনি মেনে নেননি, বুকে পাথর বেঁধে মেনে নিছেন। সে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মির থাকা সত্ত্বেও। সেটা আমার কাছে পরিষ্কার হয়েছে। অর্থাৎ তারা নন কোঅপারেট করছে। অফিসিয়ালি বলছিল মাঠে যাও, কিন্তু ইন্টারনালি বলা ছিল ইনঅ্যাক্টিভ থাকবা, যেহেতু আমি পাথর বেঁধে মেনে নিয়েছি। এইবার আসেন, এখন আসিফ মাহমুদ মিথ্যা বলছে কিনা কেউ কিন্তু জোরে সোরে চ্যালেঞ্জ করছে না। আইএসপিআর এর কোনো মন্তব্য নাই। তৃতীয় বিষয়টা আসেন, নতুন একটা বিষয়ের উদ্ভব হইল যে ইনক্লুসিভ নির্বাচন এবং আওয়ামী লীগের পুনর্বাসন টু সাম এক্সটেন্ট, রিফাইন্ড ওয়েতে। রিফাইন্ড ওয়ে মানে কি? লোক বদল করলে এটা পবিত্র হয়ে গেল, সেই অর্থে ভালো কথা। রাষ্ট্রের সরকার প্রধান যিনি, তিনি কিন্তু বলে দিছেন তাদের কোনো দলের রাজনীতি নিষেধ করার ইচ্ছা নাই। হম। এবং বিএনপির মতো বড় দল অনেক আগেই বলেছিল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে তারা দ্বিমত করছে।
লেটেস্ট তারা কি বলছে, আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কি জনগণ সিদ্ধান্ত নিবে। তো হুম, একটা রাষ্ট্রের সরকার প্রধান যখন বলে দেয় যে হুম, হুম, কোনো দলকে নিষিদ্ধ করার ইচ্ছা আমাদের নাই, তখন তো হাসনাত আব্দুল্লাহর মতো লোকের সাথে বসে কথা বলতে হবে কেন? হুম, আপনি যখন বলতেছেন যে ইনক্লুসিভ নির্বাচন, তা আপনি যদি একটা দলকে নিষিদ্ধ করা না হয়, সরকার যদি নিষিদ্ধ না করে, তাহলে নির্বাচনের সময় আসলে ইলেকশন কমিশন দেখবে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না। তার আগে আমি হাসনাত আব্দুল্লাহর মতো লোকের সাথে কেন বসবে বাংলাদেশের সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী, যেই বসুক? এটা তো আমার কাছে কোনো গ্রহণযোগ্য বিষয় হতে পারে না। এক। হুম, দুই, তারপরে যখন নেত্র নিউজের কাছে ইন্টারভিউ দেয় সেনা সদর থেকে, আইএসপিআর নীরব। আইএসপিআর নীরব, কিন্তু নেত্র নিউজ থেকে বলা হয়েছে এই যে তারা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছিল। ভালো হুম, কথা, তারা অ্যাপয়েন্টমেন্ট চাইছে। তারা অ্যাপয়েন্টমেন্ট চাইছে, দীর্ঘদিন ধরে চাইতেই পারে। চাওয়ার পর কি হয়েছে, তাদেরকে সেনা সদরে অ্যাপয়েন্টমেন্ট দিল একটা টাইমে, 11 তারিখে। তারা কিন্তু সেনা সদরে যাননি, তারা সেনা ভবনে ওয়েট করছেন। ডিসিপ্লিন ফোর্সের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এইরকম বিধান আমার জন্মের পরে শুনি নাই। যে আমি অ্যাপয়েন্টমেন্ট দিলাম কোথায়, তারা গিয়ে বৈশা রইলো কোথায়। অর্থাৎ চাচার কবর কই, চাচি কান্দে কই, এবং সেটা অ্যালাউ করা হইলো, বৈশা রইলো নির্বিকার। এটা আমার কাছে গ্রহণযোগ্য না, কোশ্চেন মার্ক। সেনা সদরে অ্যাপয়েন্টমেন্ট, সেনা সদরে যাবে। হুম, হুম, একটা সেনা ভবনে আইসা তারা বাংলাদেশের কে? আমি কিন্তু হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমকে আমার কাছে মূল বিষয় না। মূল বিষয় ডিসিপ্লিন ফোর্সের প্রধানের। আমি অ্যাপয়েন্টমেন্ট দিলাম যেখানে, ঠিক সেখানে যাবে। সেনা ভবনে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করলো, গ্রহণযোগ্য কিনা? 3 নম্বর, তাদের সাথে নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ করা হয়েছে। তারা কারা? আইন শৃঙ্খলা নিয়ে পরিস্থিতি নিয়ে আলাপ করতে হলে তো সেনা প্রধান বা সেনানিবাস আলাপ করবে প্রধান উপদেষ্টার সাথে। সার্জিস আলম কে? হাসনাত আব্দুল্লাহ কে? আরো তো রাজনৈতিক দল আছে, তারা এখন পর্যন্ত নিবন্ধিত দল নয়। এইবার আসেন, সেনা সদরের ভাষ্য মোতাবেক হাস্যকর তারা বলেছে। তাহলে হাসনাত আব্দুল্লাহ যদি মিথ্যা বলে, সত্য বলে থাকে, তাইলে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়। কারণ কারণ আপনি যদি ডেকে নিয়ে বলেন যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন এবং তাদেরকে রিকোয়েস্ট করেন, যাই করেন না কেন, সেটা কিন্তু পর্দার আড়ালে নেপথ্যের কথা। এবং এটা যদি তারা প্রকাশ না করতো, তাহলে যদি ভিতরে থাকতো, তাহলে সেনাবাহিনী আর হাসনাত আব্দুল্লাহরা জানতো যে তাদের ভিতরে একটা নাটক চলছিল, একটা ঘটনা চলছিল। এখন হাসনাত আব্দুল্লাহরা যদি সত্য বলে থাকে, তাহলেও সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়। এই জন্য নষ্ট হয় কারণ দেশে সরকার আছে, আলাপটা হবে সরকারের সাথে। আর যদি হাসনাত আব্দুল্লাহ মিথ্যা বইলা থাকে, তাহলে সেনাবাহিনী নামে মিথ্যা বললে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়। তারপরে সেনাবাহিনী নীরব কেন? 3 নম্বর, হাসনাত আব্দুল্লাহদের স্ট্যাটাসে বলেছে অন্যান্য রাজনৈতিক দলের সাথে নাকি আলাপ হয়েছে। তার মানে অন্যান্য রাজনৈতিক দল ম্যানেজড, যে কোনো আপত্তি নাই। তাহলে সরকারও বলতেছে যে তারা নিষিদ্ধ করবে না, তারপরে হাসনাত আব্দুল্লাহদের সাথে কথা বলতে হলো কেন? এটার কারণটা কি? এর কারণটা হলো এই, বিগত 7 মাস নাহিদ উপদেষ্টা ছিল, এবং এখনো 2 জন উপদেষ্টা বহাল তবিয়তে আছে তাদের। বিগত 7 মাসে তারা বাংলাদেশ সরকারের যতগুলো অর্গান আছে, সরকারি বেসরকারি সামরিক বেসামরিক বিশ্ববিদ্যালয়, তারপরে যদি ওয়াসা ভবন বলেন, সিটি কর্পোরেশন বলেন, প্রত্যেকটা দপ্তরে তারা ঘুরে দেখেছে, প্রত্যেকটা দপ্তরে একটা ডিভিশন আছে। ডিভিশনটা কি? ফেসিজমের পক্ষ শক্তি, ফেসিজমের বিপক্ষ শক্তি। এবং আর্মি যখন গুলি চালাচ্ছিল 5 তারিখের আগ পর্যন্ত, সেটা তো সেনাবাহিনীর প্রধানের কমান্ডই হইতেছিল। শেখ হুম, হুম, হাসিনা নিশ্চয়ই 5 তারিখে বলে নাই তোমরা গুলি থামাও। গুলি থামাইতে বলল কারা? ট্রুপসের এবং অফিসারের মধ্যে একটা অংশ। তার মানে তারা গুলি করার পক্ষপাতী ছিল না। তার মানে হচ্ছে সেনাবাহিনীর ভিতরেও ফেসিজমের পক্ষ বিপক্ষ শক্তি আছে। এবং এই পক্ষ বিপক্ষ শক্তির মানে হচ্ছে বাংলাদেশের যে কোনো সরকারি প্রতিষ্ঠানের যিনি প্রধান, তার নেতৃত্বে সেই প্রতিষ্ঠানটা টোটালি নেই। অর্থাৎ তার অ্যাবসলিউট কন্ট্রোল সেখানে নাই। কারণ সেখানে ফেসিজমের পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি আছে। আর সেটা হাসনাত আব্দুল্লাহরা সুনিশ্চিত ভাবে জানে।
এবং ফেসিজমের পক্ষ শক্তি, ফেসিজমের বিরুদ্ধের যে শক্তিটা, সেই শক্তিটা যে হাসনাতদের সাথে আছে, এতে হাসনাতদের কোনো সন্দেহ নাই। তাই তারা এত কিছুর পরেও তারা এটা প্রকাশ করেছে। সুতরাং আপনাকে বিবেচনায় নিতে হবে যে কেন এই পরিস্থিতি, এবং সামনে দেশে যে জিনিসটা হবে আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি নির্বাচনের কথা বলেছেন, নির্বাচন, যেটা আমি বলতে চাই, বাংলাদেশে চারটা শক্তি কাজ করছিল। একটা শক্তি হলো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো, এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোতে দুটো দল আছে এই মুহূর্তে, এবং যারা অতীতে ক্ষমতায় ছিল একটা দল, আর একটা দল ওই যারা ক্ষমতায় ছিল তাদের ছত্রছায়া থেকে জোট বেঁধে কিছু ক্ষমতার স্বাদ পেয়েছিল, এরা আছে এক্সিস্টিং। আর নতুন যারা হইছে সমন্বয়ক টন্বয়ক মিলে যেটা করছে সেটা হইলো এনসিপি। তাহলে এই রাজনৈতিক দলগুলো একটা শক্তি, ওই রাজনৈতিক দল একটা শক্তি, আর আর্মি রেজিমেন্টেড ফোর্স একটা ডিসিপ্লিন ফোর্স, তারা কিন্তু সশস্ত্র ডিসিপ্লিন রেজিমেন্টেড ফোর্স, তারাও একটা শক্তি, কারণ দেশের ক্রান্তিকালে তারা দায়িত্ব পালন করে। তার ভিতরে এই রাজনৈতিক শক্তি যেগুলো আগের পরীক্ষিত, এগুলা ম্যানেজড, এগুলা নিয়ে কোনো বিতর্ক নাই, এগুলা নিয়ে কোনো প্রবলেম নাই। বাকি থাকলো তিনটা শক্তি। একটা শক্তি হলো রেজিমেন্টেড সশস্ত্র শক্তি, আর একটা হলো তারুণ্যের শক্তি হাসনাত আবদুল্লাহের, তার সাথে তাদের ইমোশন, যে ইমোশনে তারা জীবন দিতে দেরি করে না। আর ইউনূস সাহেবের হলো মস্তিষ্কের শক্তি। তাহলে মস্তিষ্কের শক্তি, রেজিমেন্টের সেনাবাহিনীর শক্তি, আর তারুণ্যের শক্তির সাথে ইমোশনের শক্তি হইলো এনসিপি। এই তিনটা শক্তির সমন্বয় ফরজে আইন বাংলাদেশে সুন্দর নির্বাচন করার জন্য, বাংলাদেশের স্থিতিশীল অবস্থার জন্য, বাংলাদেশের গণতন্ত্র ফেরত আনার জন্য এই তিন শক্তির সমন্বয় করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই সমন্বয় এবং সমঝোতা না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিশ্চিত, বাংলাদেশের অস্থিতিশীলতা নিশ্চিত, এবং সেটা কোথায় গিয়ে ঠেকবে সেটা আমি বলতে পারবো না। কিন্তু সবাই একটা বলছে যে এখন যে পরিবেশ পরিস্থিতি, তাতে দুইটা জিনিস, একটা হলো যদি নির্বাচন দেয়া হয়, তাতে যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করতে না পারে, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা আবার প্রশ্নের মুখে পড়বে দেশে বিদেশে। দুই নম্বর হলো যে নির্বাচন করার মতন আদৌ একটা সেই প্রশাসনিক পুলিশি সেই শক্তিটা আছে কিনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন প্রশ্ন উঠছে, তখন মানে নির্বাচনের মতন আরো ঝুঁকিপূর্ণ একটা কাজ সামলানোর মতন মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে কিনা, এটাও কিন্তু আসছে। আপনি কি বলবেন? সেটা তো বলাই হয়ে গেল যে সরকার বলছে কোনো দল নিষিদ্ধ করবে না। সুতরাং নিষিদ্ধ যদি না করে, তাহলে ইনক্লুসিভ নির্বাচনের কোনো সমস্যা তো দেখি না আমি। সুতরাং নির্বাচনের টাইমে ইলেকশন কমিশনের মাধ্যমে জানবো আওয়ামী লীগ নির্বাচন করতে পারতেছে কি পারতেছে না। না পারলেও আমরা কারণ পাবো, পারলেও কারণ পাবো। দুই, যেটা আপনি আসছেন বললেন না, যে না, প্রথমটার একটা জট কাঠামো, আছে, প্রথম পয়েন্টেরই একটা জট আছে। কিন্তু একটা পক্ষ তো বলছে যে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া হবে না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। এটার আপনি সুরাহা করবেন কি করে? এবং তারা দাবি করছে হ্যাঁ, যারা জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন। সেটার জন্য তো বললাম এই তিনটা শক্তির সমন্বয় হতে হবে, সমঝোতা হতে হবে, ফরজে আইন মাস্ট। কেননা তারা যদি না চায়, শুনেন, তাদের কোনো লোক আছে নাই, তাদের কোনো জন আছে নাই, কোনো পোলাপান আছে নাই। কারণ আমি সোশ্যাল মিডিয়ায় দেখি বড় বড় যারা টক শোতে বিখ্যাত, তারাই বলতেছে বাংলাদেশ তাদের কিছুই নাই। যাদের কিছুই নাই তার সাথে সেনাপ্রধান বৈশা মিটিং করে, আমি তো বুঝি না। তাহলে যারা টকশো কইরা বলে এই ছেলেদের কিছু নাই, এই এদের সাথে কিছু নাই, এটা সেনাপ্রধান বুঝে না, বুঝতেছে তারা টকশো কইরা বলতেছে এদের কিছুই নাই, তারা বুঝতেছে। তাহলে যাদের কিছুই নেই তার সাথে সেনাপ্রধান বৈশা কথা বলবে কেন? যারা আছে তারা তো বলেই দিলাম, সমস্ত অর্গানাইজেশনের ফ্যাসিজমের পক্ষ শক্তিটা তাদের সাথে আছে, এবং ফ্যাসিজমের পক্ষ শক্তি খুব স্ট্রং, তাদের মোরাল কারেজ অনেক বেশি। এবং সেই যেহেতু যেহেতু প্রতিটা প্রতিষ্ঠানের দুইটা ভাগ আছে, সুতরাং পুলিশের আইজিপি যদি আনেন আপনি, এখন পুলিশের আইজিপি কমান্ড দিবে, টোটাল পুলিশ কথা শুনবে না। কেন না? সিংহভাগ হইলো এখন ফেসিজমের বিরুদ্ধে শক্তি।
জি। একইভাবে আপনি সবটাই পাবেন। তো আপনি ফ্যাসিজমের বিরুদ্ধ শক্তি থাকলে আপনি তো কেউ রাজত্ব করতে পারতেছেন না। অর্থাৎ আপনি বস, কিন্তু আপনার কমান্ড টোটাল নয়, আপনার হুম, কমান্ড টোটাল নয়। সুতরাং এখন আমি যেটা বুঝতে চাই, যেহেতু সরকার প্রধান বলছে কাউরে নিষেধ করবে না, তারপরে যখন এটা আসলো, আবার আলোচনায় আনলো যে এরা চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, তার মানে হচ্ছে কি, নির্বাচনের সময় এই ইস্যুটা আসবে এবং নির্বাচন বানচাল হবে। এখন এই নির্বাচন যদি বানচাল হয়, কথার কথা বলছি আমি, নির্বাচন যদি বানচাল হয় তাইলে কি হবে? ইউনূস সাহেব ক্ষমতায় থাকবে। কারণ ইউনূস সাহেবকে সরানোর পথ বাংলাদেশের দুটো, একটা নির্বাচন, আর একটা হলো উনি যদি স্বেচ্ছায় যায়। দেয়ার ইজ নো থার্ড অপশন। হুম, 3 নম্বর কথা হইলো, কেন আমি বলছি নির্বাচন আদৌ দায়িত্বশীল ব্যক্তিরা চান কিনা। যারা এই প্রশ্নটা আনলেন দায়িত্বশীল ব্যক্তি, হাসনাত আব্দুল্লাহ ভয় অফ ইয়েস্টারডে, তাদেরকে আমি বাদই দিলাম। কিন্তু তাদের সাথে বৈশা যারা বিষয়টা সামনে নিয়ে আসলো, আওয়ামী লীগের মানে এক্সক্লুসিভ ইনক্লুসিভ নির্বাচনের কথা, আপনি সিম্পল বুঝলেন তো। ইয়ে ভাই, ফিরোজ ভাই, আজকে যদি নির্বাচন হয়, কথার কথা বললাম, কেউ না কেউ তো ক্ষমতায় আসবে, নাকি কোন একটা দল তো হুম, ক্ষমতায় আসবে। হুম, এই এনসিপি আসবে না, কারণ ভোটের বাজারে তাদের তো সেই অবস্থা নাই, কিন্তু অন্য হুম, কোন দল তো ক্ষমতায় আসবে। এবং তারা হুম, যদি ক্ষমতায় আসে, তাইলে আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ায় কোনো বাধা থাকে? হুম, আওয়ামী লীগের যে ক্ষমতা এবং প্রশাসনে তাদের যে প্রভাব, দুইয়ে মিলে, আবার যদি আমি সেনাপ্রধানকেও দেখি যে সে যদি এই কথা বলে থাকে ইনক্লুসিভ নির্বাচনের কথা, এই তিনে মিলে যে কোনো দল যদি নির্বাচিত হয়ে ক্ষমতা আসে, আওয়ামী লীগের পুনর্বাসন কি আর কোনো বাধা থাকে? থাকে না। হুম, তাহলে এই ইস্যুটা আনলেন কেন? এখন এই ইস্যুটা আনলেন কেন? তার মানে হচ্ছে এই, যে এই ইস্যুটা আনার মানে হচ্ছে দেশে একটা টার্মোয়েল সিচুয়েশন হোক, এবং সেখানে নির্বাচন না হোক, নির্বাচন বানচাল হোক, এবং তৃতীয় পক্ষ ক্ষমতায় আসুক, ইউনূস সাহেবের বিদায় হোক। হুম, এবং তৃতীয় পক্ষ ক্ষমতায় আসলে যারা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, তাদের আমসালা দুটো চলে যাবে পরবর্তী 2-3 বছরের জন্য। বিষয়টা আমি হুম, আপনাকে পরিষ্কার করে দিচ্ছি জি, 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 যে যে কোনো দল নির্বাচিত ক্ষমতায় আসলে তারা আওয়ামী লীগের কাছে কিছুই না। হুম, হুম, আওয়ামী জি, লীগ পুনর্বাসন হওয়া কোনো সমস্যা নয়। জি, তাহলে সেই ইস্যু এখন সামনে টানা হচ্ছে কেন? তার মানে হুম, দায়িত্বশীল ব্যক্তিবর্গ অনেকেই নির্বাচন চান না, হুম, অন্যভাবে ক্ষমতায় যেতে চায় তৃতীয় কোনো পক্ষ। আমার ধারণা বলছি, তাহলে কিন্তু আপনি আমারে বলেন। নির্বাচন করার মতন মানে আইন আইন শৃঙ্খলা বাহিনীর সেই স্ট্রেংথ আছে কিনা এটাও নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করে। এগুলা লোক শুনেন, এগুলা কোনো কথা নয়। আপনি যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মি মাঠে নামানোর পর আর্মি কিছু হুম, করতে পারে না, তখন তো আপনাকে বুঝতেই হবে দেশে কি হচ্ছে। জি, আপনাকে বুঝতে হবে দেশে কি হচ্ছে। আপনি এত কিছুর পরেও আপনি ইউনূস সাহেব যা আজকে পর্যন্ত টিকে আছে, ইউনূস সাহেবকে ক্ষমতায় আনলো কারা? আমরা যে ইউনূস সাহেবের যারা দোষ দেয়, তার চেয়ে বেশি দোষ দিতে হয় তাদেরকে যারা ইউনূস সাহেবকে আনছে, এবং দলমত নির্বিশেষ সবাই ইউনূস সাহেবকে আনছেন। আনার পর তাকে সিঁড়ি দিয়ে উপরে উঠাই দিলেন। এখন সবাই মিলে মইটা টানতে চাচ্ছেন। ইউনূস সাহেব দেখতেছে মইটা যদি সরায় আমি নামবো কেমনে, সুতরাং উনি মই ধরে রাখবেন। সুতরাং এটা রাজনৈতিক দলের ব্যর্থতা, আপনারা যারা আনছেন তাকে, তারা তাকে দিয়ে কাজ করাইতে পারতেছেন না। হুম, এটার ব্যর্থতা আপনাদের, দায় আপনাদেরকে নিতে হবে। কারণ আপনারা প্রত্যেকে সিনা টান করে বলেছেন যে দলমত নির্বিশেষে আন্দোলনকে সরিয়েছি এবং ইউনূস সরকারকে দায়িত্ব দিচ্ছি। ইউনূস সাহেব বলছেন যে ছাত্র তারেক নিয়োগ দিছে, এটা বলেছেন উনি একবার, কিন্তু উনি জাতিসংঘে গিয়ে বলেছেন আমাকে সবাই নিয়োগ দিয়েছে। জি, জি, সুতরাং নিয়োগকর্তাদের দায় আছে, কারণ যারা নিয়োগ দেবে তারাই তো তাকে পাহারা দিবে, এবং হুম, তারা হুম, তাকে টাইম টু টাইম অ্যাডভাইস করবে আপনি এটা করেন ওটা করেন। না করলে তারা এটা পাবলিক করবে যে আমরা তাকে বসাইছিলাম, বলছি এই এই কাজ করো, ওনারা করতেছেন না, আমি এই হুম, কথা হুম, বলেছিলাম শোনে না, তাকে নামিয়ে দেন, আজকে বের করে দেন তাকে। তা না হলে দায় দায়িত্ব আপনাদের, আপনারা বসাইছেন, আপনারা চুজ করছেন। জি। অনেক ধন্যবাদ বিষয়টা রাজাকি ভাই। দর্শক শুনছিলেন সমসাময়িক পরিস্থিতি নিয়ে যে একটা উদ্বেগ উৎকণ্ঠা চলছে,
সেগুলি খুবই অনাকাঙ্ক্ষিত এবং আহ, এই সূত্রে অনেক গুজবও ছড়াচ্ছে, যেটি নিয়ে সরকারের পক্ষ থেকেও এখন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। দেখা যাক, বর্তমান পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে এবং সত্য ঘটনাটা বা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।